সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। এই কথা বলি না, সবাই একটু বসো, ঠিকভাবে বসো। লাস্ট ক্লাসে আমরা এস ব্লক মূল নিয়ে আলোচনা করতেছিলাম, রাইট? কি ব্লক মূল নিয়ে? এস ব্লক মূল নিয়ে আলোচনা করতেছিলাম। এস ব্লক মূলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তারা খুবই কি বলো, নরম, ছুরি দিয়ে খুবই সহজে কি জারিত হয়, সহজে মানে জারিত। তার আয়নীকরণ শক্তি কি বলো, কম। পজিশনে উপরের দিক থেকে নিচের দিকে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়, আর বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কমে, অধাতব ধর্ম বাড়ে। আর ধাতুর অক্সাইড গুলো ক্ষারকীয় হয়। ধাতুর অক্সাইড কি হয় বলো, ক্ষারকীয়। এবং সোডিয়ামটা কেরোসিনের নিচে রাখা হয় কেন? আর সোডিয়ামটা অত্যন্ত তীব্র ধাতু, এটা বাতাসের সাথে বা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে বলো, কি তৈরি করে বলো, সোডিয়াম অক্সাইড তৈরি করে। এবং আগুন ধরে যায়, কি ধরে যায় বলো, আগুন ধরে যায়, মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এই কারণে সোডিয়ামকে কেরোসিনের নিচে রাখা হয়। একটা প্রশ্ন পড়েছিলাম। দ্বিতীয় নম্বর প্রশ্ন পড়েছিলাম, বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না কেন? বেরিলিয়াম ও ম্যাগনেসিয়ামের আকার ছোট, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ বেশি, ফলে যখন আমরা বুনসেন শিখাতে ধরি তখন ইলেকট্রন উদ্দীপিত হয়ে নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারে না, তাই বর্ণ প্রদর্শন করে না। সিম্পল হিসাব একদম। আরেকটা জিনিস, এস ব্লকের গ্রুপ 1 এর মৌল সংখ্যা জারণ সংখ্যা +1, আর গ্রুপ 2 এর মৌল সংখ্যা জারণ সংখ্যা +2। এবার কোনো সন্দেহ আছে? গ্রুপ 1 এর মৌল সংখ্যা জারণ সংখ্যা +1, গ্রুপ 2 এর মৌল সংখ্যা জারণ সংখ্যা কি বলো, +2। কেন? একটা ইলেকট্রন ছাড়ে, দ্যাটস ইট। আচ্ছা, তোমাকে যদি বলি নিষ্ক্রিয় গ্যাস, তার ইলেকট্রন বেশ কত, S2P6 না? হিলিয়ামটা নিষ্ক্রিয় গ্যাস, কিন্তু তার ইলেকট্রন বেশ হচ্ছে লাস্টে কত, S2। তাহলে এস ব্লক মৌল এটাও। নিষ্ক্রিয় গ্যাসগুলো একক পরমাণু, তার মানে তারা দ্বিপরমাণুক হয় না, এক পরমাণু হয়। কেন? কারণ নিষ্ক্রিয় গ্যাসটা কারোকে ইলেকট্রন দিও না, তার অষ্টক যেটা S2P6 সেটা অনেক স্টেবল, অনেক কি বলো, স্টেবল। তাহলে সেই ইলেকট্রন কাউকে দেবেও না, কারো থেকে নেবেও না। এই কারণে তার সেই ইলেকট্রন দেবে না, যেহেতু নেবে না, তাহলে কারোর সাথে বন্ধন তৈরি করবে, ইভেন নিজের পরমাণুর সাথে, মানে নিজে নিজেও বন্ধন তৈরি করবে না। এই কারণে নিষ্ক্রিয় গ্যাস কয় পরমাণু, এক পরমাণু। সোজা কথা, এগুলো নিজের মতো করে লিখবা, মানে এগুলো তুমি মুখস্থ করার দরকার নেই, এগুলো তুমি বুঝে বুঝে নিজের মতো করে লিখবা, কথাটা বুঝে নিও। তারপর তোমাকে যদি বলি নিষ্ক্রিয় গ্যাস মানে নিষ্ক্রিয় গ্যাস সমূহ কারোর সাথে বিক্রিয়া করে না কেন? কারণ তাদের ইলেকট্রন বিন্যাসটা স্টেবল। স্টেবল মানে কি, স্থিতিশীল। তারা দেবেও না, গ্রহণ করবে না, সোজা হিসাব। এই ব্যাপারগুলো একটু সহজ, এগুলো একটু মাথায় রাখলে হয়, দ্যাটস ইট। বুঝতে পারছি কিনা? আচ্ছা, এবার আমি যদি আমাদের যে তোমাদেরকে একটা বই দেওয়া হবে, এই বইটা যখন আমরা দেবো, দেখো এই বইয়ের মধ্যে তোমরা একটু দেখবে, দেখো এই বইয়ের মধ্যে তোমরা কতগুলো লেখা দেখবা, বই থেকে পড়বা। আমি আগের বছর বই থেকে দেখে দেখে পড়াইছিলাম, মানে বই থেকে দাগায় দাগায় পড়াইছিলাম, কিন্তু স্টুডেন্টরা কম বুঝছে কেন? কারণ বাসায় না লিখলে মনে থাকে না। এই কারণে আমি কি করব, এবার যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো খাতায় লিখে দেবো। বইতে থাকুক সমস্যা নাই, আমার পড়াটা সহজ করে তুমি যাতে পড়তে পারো, দ্যাটস ইট, যাতে আর ঝামেলা না হয়। এই কারণে এখন দেখো, আমি বইতে যে জিনিসগুলো লাগবে না সেটা জাস্ট মুখে মুখে বলবো, দেখো আর কিচ্ছু করবো না, মুখে মুখে বলবো। দেখো এই যে কথাগুলো কিছুক্ষণ আগে আমি বললাম, দেখো নিষ্ক্রিয় গ্যাস সময় নিষ্ক্রিয়তার কারণ বলো S2P6, তার মানে কি ইলেকট্রন বিন্যাসটা কি বলো, স্থিতিশীল। এই যে অধিকতর কি বলো, স্থায়ী, ফলে এর ইলেকট্রন ছাড়েও না, গ্রহণও। এই শব্দটা গুরুত্বপূর্ণ, শেষ। আর কোনো কিছু লাগবে না, এটা লাগবে না। তারপর দেখো দ্বিতীয় নাম্বার লাইনে আসো, যে এক পরমাণু কেন? আনসারটা দিছি না স্যার? যেহেতু তারা ইলেকট্রন দেও না, নেও না, তাহলে তারা এক পরমাণু হবে। কয় পরমাণু হবে বলো, এক পরমাণু হবে। কারণ নিজেদের মধ্যে বন্ধন তৈরি করতে পারে, তবে জ্যানন তৈরি করে, এটা পরের হিসাব। যোজনী শূন্য কেন? কাউকে দেবেও না, নেবেও না, তাহলে যোজনী কত হবে, শূন্য হবে। ফাইন। এই হচ্ছে আমাদের এস ব্লক মূলের সাধারণ একটা আইডিয়া, এবং কি পি ব্লক মূলের মধ্যে চলে আসছে, কারণ নিষ্ক্রিয় গ্যাস পি ব্লক মূল, নিষ্ক্রিয় গ্যাস কোন ব্লক, পি ব্লক মূল। শেষ। এখান থেকে এমসিকিউ গুলো আসে, তো এই কারণে কিছু ইনফরমেশন জানতে হয়, ইনফরমেশনটা না জানলে এমসিকিউ তে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নেই। এখন আসো, এই পি ব্লক মৌলসমূহের বৈশিষ্ট্যটা তোমাকে আগে জানতে হবে। এই কার বৈশিষ্ট্য বলো? তাহলে প্রথমে একটু চিন্তা করো, পি ব্লক মৌল এমন একটা মৌল, এমন একটা গ্রুপের মৌল, দেখো এত সূরা খাসিয়ত আমি তোমারে কইলাম, দেখো কি কেন সূরা খাসিয়ত বলো, হ্যাপের মধ্যে ধাতু আছে, অধাতু আছে, আবার কি আছে বলো, দেখো এই ধাতু আছে, অধাতু আছে, অর্ধধাতু আছে, এবং নিষ্ক্রিয় গ্যাসকে অধাতু বলা হচ্ছে। কি বলা হচ্ছে বলো, নিষ্ক্রিয় গ্যাসকে অধাতু বলা হচ্ছে। কথাটা বুঝে নিও, নিষ্ক্রিয় গ্যাস অধাতু, নিষ্ক্রিয় গ্যাসও কি বলো, অধাতু। কথাটা মনে রাখবা। তো তাহলে এখন কমন সেন্স খাটাও,
স্পেসিফিকলি পি ব্লক মৌলের বৈশিষ্ট্যটা বের করা মানে একই গ্রুপের বা পুরো পি ব্লক মৌলের বৈশিষ্ট্য ভাবে কি করা যায় না বলো, জেনারেলি বলা যায় না, আলাদা আলাদা ভাবে বলতে হয়। কি বলতে হয় বলো? যেমন মনে করো ধাতুর ধর্ম আর অধাতু ধর্ম কি সেম হবে? তাহলে এর মধ্যে ধাতু আছে, অধাতু আছে, অর্ধধাতু আছে, এই ব্যাপারটা আমাকে জানতে হবে প্রথমে। তাহলে আমরা এখন এই পি ব্লক মৌলে যে পি ব্লক মৌল 36টা, ব্যাপারে কোনো সন্দেহ আছে? কয়টা বলো? 36টা, 36টা। হিলিয়াম ছাড়া, কি ছাড়া বলো? হিলিয়াম ছাড়া পি ব্লক মৌল কয়টা বলো? 36টা। সবাই একটু লিখো পি ব্লক মৌলের বৈশিষ্ট্য, সবাই লিখো পি ব্লক মৌলের বৈশিষ্ট্য, সবাই লিখো পি ব্লক মৌলের বৈশিষ্ট্য, পি ব্লক মৌলের বৈশিষ্ট্য, সবাই লিখো, খাতা লিখো পি ব্লক মৌলের বৈশিষ্ট্য, সবাই লিখো, সবাই লিখো পি ব্লক মৌলের বৈশিষ্ট্য। পি ব্লক মৌলের, তাহলে প্রথম লিখবা পি ব্লকে কয় ধরনের মৌল বিদ্যমান বলো? 3 ধরনের। একটা হচ্ছে ধাতু কয়টি বলো? 12টি। অধাতু কয়টি বলো? অধাতু কয়টি বলো? কয়টি? তো তাহলে অধাতু 18টি। কাহিনী আছে, এই কাহিনী আছে দেখো, এই নিষ্ক্রিয় গ্যাস সহ, এই কি বলো, এই নিষ্ক্রিয় গ্যাস সহ, এখানে পাশে দিয়ে লিখবা নিষ্ক্রিয় গ্যাস সহ, এখানে পাশে দিয়ে লিখবা, এইখান দিয়ে লিখবা, এই যে এখান দিয়ে লিখবা, এখান দিয়ে এটার এখান দিয়ে লিখবা, পাশে দিয়ে লিখবা নিষ্ক্রিয় গ্যাস সমূহ পি ব্লকের অন্তর্গত। অধাতু, এটা অধাতু, এটা কি বলো? অধাতু, এটা অধাতু। নিষ্ক্রিয় গ্যাস সমূহ হচ্ছে অধাতু, 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 অধাতু। নিষ্ক্রিয় গ্যাস সমূহকে অধাতু বলা হয়। কি বলা হয় বলো? তো লেখো। আর অপধাতু, অপধাতু মানে চিনছো তো? অর্ধধাতু। এই অপধাতু মানে কি? অর্ধধাতু। অর্ধধাতু 6টি। অর্ধধাতু সিরিজ কি বলো? বন্ধু শিলিগুড়ি এসে সবাই তো পুলকিত, আতঙ্কিত আর হবে না। সবাই লিখো পি ব্লক মৌলের বৈশিষ্ট্য, সবাই লিখো পি ব্লক মৌলের বৈশিষ্ট্য, পি ব্লক মৌলের বৈশিষ্ট্য, সবাই লিখো পি ব্লক মৌলের বৈশিষ্ট্য। এই পরে যারা আসছিস, এই পরে যারা আসছি তার এস ব্লক মৌল নিয়ে একটু আলোচনা করছি, বুঝছিস গতকালের পড়াটা। এখন পি ব্লক নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? কি নিয়ে আলোচনা করতেছি বল? পি ব্লক মৌল নিয়ে আলোচনা করতেছি। একটু সবাই খাতা কলম নিয়ে লিখে নে, দ্রুত লিখে নে, সাইজ পরে সেন্সে করবি না, পড়া না বুঝে সমস্যা না। এগুলো এমসিকিউ তে লাগবে। কোথায় লাগবে বল? টোটাল মৌল কয়টি বল? টোটাল মৌল পি ব্লকে কয়টি? 36টি। 36টি। কয়টি মৌল বল? 36টি মৌল। 36 পাশে দিলে 36টি মৌল, 36টি মৌল, 36টি মৌল। পি ব্লক মৌল 36টি। সবাই দিবে, কথা বলিও না। বলো পি ব্লক মৌল কয়টা বলো? 36টি। হ্যাঁ, সবাই লিখো 36টি। কথা বলিও না, দেখো আচ্ছা তুলতেছি, সবাই এটা লিখছো কিনা? আচ্ছা, এবার এদের অধিকাংশ কি বলো? সমযোজী বন্ধন গঠন করে। কি করে বলো? এবং সাধারণ ইলেকট্রন বিন্যাস N2 কি বলো? N2 আর Np1 থেকে কত বলো? 6। তারপর হচ্ছে পি ব্লক মৌলসমূহকে প্রতিনিধিত্বকারী মৌল বলা হয়। মনে আছে তো? বলো। পি ব্লক বলে নিয়ে হিলিয়াম গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম ছাড়া আর কি? বোকা ছেলে, কি ছাড়া বল? হিলিয়াম ছাড়া আর কি? বুঝিস নাই? হিলিয়াম তো এস ব্লক মৌল। হিলিয়াম কি ব্লক মৌল বল? বাকি সবগুলো আর কি। আচ্ছা লিখে দি, দাঁড়া দাঁড়া দাঁড়া, হিলিয়াম ছাড়া লেখ, হিলিয়াম ছাড়া। আমি মনে হিলিয়াম ছাড়া লিখছিলাম নিচে কোনান দি। না না না, NS1 হতে পারে না, পি হইতে হবে, পি হইতে হবে, P1 to 6। বুঝছিস তো এবার? আচ্ছা এবার দেখ, একটু উপরে তুলবো, দাঁড়া, এই দাঁড়া একটু বড় করতেছি, দাঁড়া দাঁড়া আমি করতেছি, দাঁড়া। এদের অধিকাংশ সমযোজী বন্ধন তৈরি করে। এগুলো নিজের মতো লিখতে পারবি, এগুলো হুবহু এরকম লিখতে হবে বলে কথা। এগুলো নিজের মতো করে গুছিয়ে লিখবি। তুই তো জানিস ধাতু আছে, অধাতু আছে, কি আছে বল? ধাতুর বৈশিষ্ট্য কি বল? ইলেকট্রন ছাড়া। আর অধাতুর বৈশিষ্ট্য ইলেকট্রন। ধাতু বিদ্যুৎ পরিবহন করে, অধাতু
বিদ্যুৎ পরিবহন করে, আর অর্ধধাতু অল্প করে। এই ব্যাপারগুলো নিজের মতো করে লিখবা। বলো 6 নাম্বার বলতেছি আমি, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। এই মাইক কি করতাম, মাইক কিসে কথা বোঝাচ্ছে না যে? এখন বোঝাচ্ছে, এখন বোঝাচ্ছে? দাঁড়া, কাটাকাটি কথা বলবে না, পুরা কথা হইতে হবে। দাঁড়া আমি দিচ্ছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যালো, এখন ঠিক আছে? হ্যালো, এখন ঠিক আছে? এখন ঠিক আছে কিনা বলো? আচ্ছা ঠিক আছে, এখন এখন ঠিক থাকলে হবে। ওকে স্যার কথা বলিস না, বল। সাধারণ ইলেকট্রন হচ্ছে সর্বশেষ ইলেকট্রন কোথায় গিয়ে পড়ে? পি ব্লকে, বল না। পি তে গিয়ে পড়ে। তো পি তে পড়ছে কিনা? তো পি এর আগে একটা কি থাকে? এস থাকে না? এস এর পরে তো পি, তাহলে NS2, এন মানে শক্তি স্তর, সর্বশেষ শক্তি স্তর। আর NP 1 হইতে পারবে, 1 থেকে 6 যে কোনোটাই হতে পারবে। বুঝছ না মনে হয়? হ্যাঁ, 1 থেকে 6 যে কোনোটা হইতে পারবে। এই বোকা ছেলে, 1 বা 6 কেন? 1 থেকে 6। আল্লাহ, এস তে কেন? এই এই দাঁড়া 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 দাঁড়া, এই এই দাঁড়া, এই 1s2 2s2 2p3, এটা কি পি ব্লক বলো নয়? তো p3 কেন হইছে? এটা বইয়ে ভুল লিখছে। কত বল? 1 থেকে 6 যে কোনোটা হতে, কেন? এটার নাম কি বল? নাইট্রোজেন না? নাইট্রোজেন কোন ব্লক বলো? কার্বন কোন ব্লক বলো? এখন যদি যে 2 দেশ, এই এটা যদি 2 দেশ দেখ, এটা যদি 2 দেশ দেখ, এটা যদি 2 দেশ দেখ, এটা যদি 2 দেশ, এই যে 2 মানে কি বলে? যে 2 মানে কার্বন, এই যে কার্বন, তো এটা পি ব্লক বলো নয়? এই যে এই এন হচ্ছে এটা সর্ববিশেষ, রাইট? আর পি হচ্ছে কি? এস আর পি একসাথে থাকবে না? এস ব্লক এবং পি ব্লক মৌলসমূহকে কি বলে বল? আর আরেকটা বইতে লিখছে পর্যায় সারণীর দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলোকে কি বলা হয় বল? আদর্শ মৌল বলে। অনেক বইতে লিখছে। কোন পর্যায়ের মৌল? দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌল। এক এক বইতে এক এক রকম লিখছে। ইনফরমেশন গুলো একটু জানতে হবে, বুঝছিস? তাহলে পি ব্লক মৌলকে আদর্শ মৌল বলা যায় বা প্রতিনিধি মৌল বলা যায়। কি বলে বল? প্রতিনিধিত্বকারী মৌল বলা যায়, অ্যাকর্ডিং টু হাজারি আঙ্কেল। কোন আঙ্কেল? হাজারি আঙ্কেল। এই দাঁড়া, লিখ লেখ এদিকে দাও। পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে। এ কি বাড়ে বল? আয়নীকরণ শক্তি বাড়ে, অধাতব ধর্ম বৃদ্ধি পায়, আকার ছোট হয়। পি ব্লক মৌলের কাকে কাকে বলে? 15 নম্বর গ্রুপকে নিক্টোজেন বলে, 16 নম্বর গ্রুপকে চ্যালকোজেন বলে। জানোস তো এগুলা? 17 নম্বর গ্রুপকে কি বলে? হ্যালোজেন। আর 18 নম্বর গ্রুপকে কি? নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। এই কি গ্যাস? নিষ্ক্রিয় গ্যাস বলে, নিষ্ক্রিয় গ্যাস বলে। ওকে, সবাই লিখে হইছে? ঝাড়ার বাড়ি স্লো। ছোটবেলায় মা বাবার মারি খেয়েছিস? ঝাড়া দিয়ে মারছে কখনো? সকালবেলা ঘুম থেকে না উঠলে পানি মারি দিছিল? মেয়েদের তো চুল লম্বা আছে, শীতকালে ঠান্ডা পানি মারছে না? এই ছোটবেলায় একটা গ্রামের ঘটনা আছে, বুঝছো? আমাদের একটা সম্পর্কে একটা মামা হতো আর কি, রাতের বেলা বিছানাতে প্রস্রাব করে দিত। উনারে এরকম করে দিচ্ছে আর সোজা কোলে তুলে নিয়ে পানির মধ্যে ছাড়িয়ে দিচ্ছে রাতের 2টা না 3টা বাজে, শাস্তি হিসাবে, বুঝছস? গ্রামে গঞ্জে এগুলো হয়। আচ্ছা এবার তোরা তো এমনি ফার্মের মুরগি, তোদেরকে অত বেশি করা যায় না। আচ্ছা 15 নম্বর, এই বল 15 নম্বর গ্রুপকে কি বলে বল? 16 নম্বর গ্রুপের নাম কি বল? 18 নম্বর, 17 নম্বর হ্যালোজেনের বাংলা কি? চ্যালকোজেনের বাংলা কি? আকরিক উৎপাদনকারী। মানে আকরিক মানে কি? আকরিক বুঝোস? এই তোদের আকরিক কে? তোদের আব্বা আম্মা। তো
তোর আব্বা আম্মা থেকে তো তোরা আসছস নাকি? তাহলে তোদের আকরিক কে? মানে কোন একটা পরমাণু যেখান থেকে পাওয়া যায়। আমার আকরিক হচ্ছে আমার আব্বা আম্মা, আবার আমার ছেলে মেয়ের আমার ছেলের আকরিক হচ্ছে আমি এবং কি বল আমার ওয়াইফ। কাহিনী কি? কাহিনীটা হচ্ছে আকরিক মানে উৎস, কি বল, যেখান থেকে কোন একটা ধাতুকে নিষ্কাশন করা যাবে। কি করা যাবে বল? ধাতু বল নিষ্কাশন মানে বুঝছো তো, আলাদা করা যাবে। আচ্ছা এবার দেখ স্যার, এবারে 11 নম্বর গ্রুপকে কি বলে বল? মধ্য ধাতু। কি বলে বল? মনে আছে তো? বিরল মৃত্তিকা ধাতু কাকে বলে? বিরল মৃত্তিকা ধাতু কাকে বলে? ল্যান্থেনাইটস। এই যে ল্যান্থেনাইটস গুলোকে কি বলে বল? এই যে বিরল ল্যান্থেনাইটস গুলোকে কি বলে? বিরল মৃত্তিকা ধাতু। মানে হচ্ছে এগুলো পাওয়া যায় না বা পাওয়া গেলেও দুষ্কর, তাকে বিরল মৃত্তিকা ধাতু বলে। জি স্যার। কেমনে 17টা? এখানে তো 15টা আছে, আরো 2টা বাড়তি আছে আর কি। আচ্ছা এখানে বিরল মানে মূলত গ্রুপের নাম, এর পর্যায়ের নামের কথা বলছিলাম আর কি। স্যার এবার লিখছস কিনা এটা? এবার দেখ পি ব্লক মৌলের স্পেসিফিক কতগুলো বৈশিষ্ট্য আছে, মানে প্রত্যেকটা মৌল ধরে ধরে এগুলো আমাদেরকে পড়তে হবে এবং পরীক্ষায় কিভাবে আসবে সেটাও তোকে বলতেছি। দেখ এদিকে দেখ, নাইট্রোজেন ক্লোরিনের সাথে 3টা যোজনী তৈরি করে, তার মানে NCl3 তৈরি করে, PCl3 তৈরি করে। ওকে ফাইন, কিন্তু PCl5 তৈরি হলেও NCl5 তৈরি ক্লাস 10 এ তোদের আসছে পরীক্ষায়। এখন কাহিনীটা হচ্ছে পেয়ার্ড ইলেকট্রন। কি বল? পেয়ার্ড ইলেকট্রন যদি থাকে তাহলে সমযোজী বন্ধন সাধারণত তৈরি করে না, শনির মতন তৈরি করতে পারে। তো কোন একটা পরমাণু অপর পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হওয়ার মৌলিক সত্য হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন থাকতে হবে। একই থাকতে হবে বল। এটাকে মানে একটু স্মার্টলি বলে অযুগ্ম ইলেকট্রন বা বিজোড় ইলেকট্রন বলে। কি বলে বল? বিজোড় ইলেকট্রন। আমি একটা বেসিক দেখা যারা বেসিক দেখে তারপর আমি প্রশ্নে আসছি। দেখ এদিকে দেখা, একটু দেখ আমার পড়ানো, একটু দেখ প্রতিফল মৌলের বৈশিষ্ট্য পড়ানো, একটু দেখ। এখানে মনে কর নাইট্রোজেন ইলেকট্রনের কত বলতো? 1s2 লিখিস না, 2s2 2p3 এরকম না। এই নাইট্রোজেনটা যখন উত্তেজিত হয় তখন এই 1s2 2s2 2px 2py 2p কি হয় বল? z। এই সবগুলো যে হুন্ডের নীতি অনুসারে অযুগ্ম, রাইট? এখন দেখ ক্লোরিনের ইলেকট্রনে যদি করো, দেখ এই ক্লোরিনের ইলেকট্রনে যদি করো স্যার 1s2 2s2 2p3 2p6 3s2 3px 3py 3p কি বল? এখানে দুইটা এখানে কয়টা বল? একটা। এই অযুগ্ম এটার সাথে দেখ, এই অযুগ্ম এটার সাথে এরকম 3টা ক্লোরিনের, কয়টা ক্লোরিনের বল? এই 3টা ক্লোরিনের রিলেশন হয়। দেখ এই একটা দুইটা, দেখ আরেকটা দিচ্ছি, দেখ এই আরেকটা, এই যে আরেকটা, এই 3টা ক্লোরিনের দেখ এই 3টা ক্লোরিন এই 3টার সাথে যুক্ত হতে পারবে। সিঙ্গেলটা এটার সাথে যুক্ত হয়ে কাপেল হবে, সিঙ্গেলটা মিঙ্গেল হবে। তাহলে একটা যদি গড়ি কাটা দিই, এগুলো আরেকটা গড়ি কাটা ওভারল্যাপিং বলে। কি বলে বল? ওভারল্যাপিং বলে, মানে একটার উপর আরেকটা অভিক্রমণ বলে। কি বলে বল? এখন এটা কি s অরবিটাল না? সরি না, এটাও p অরবিটাল, এটাও কি অরবিটাল বল? তাহলে p অতিক্রমণ করে। কি বল? p অরবিটাল। আমরা অরবিটাল পড়ছি না, sp-df অরবিটাল পড়ছি না। s অরবিটাল কেমন বল? গোল। p অরবিটাল কি ডাম্বেলের মতো। একটার সাথে একটা ওভারল্যাপিং করে। কি করে বল? ওভারল্যাপিং মানে ইলেকট্রন গুলো একটা কিছু একটার মধ্যে একটা ঢুকে যায়, একটা পরিচয়ের ভিতরে আরেকটা ঢুকে যায়, তো ফলে ওই বন্ধন তৈরি হয়। একটা বন্ধন তৈরি করতে পারলে ইলেকট্রন লাগে, তাহলে দুটোটা একটা সিঙ্গেল ওটা সিঙ্গেলে মিঙ্গেল হবে এবং এটাই সমযোজী বন্ধন। কি বন্ধন বল? তাহলে অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে বল? আচ্ছা আর এই কি চাইলে আরো দুটো অযুগ্ম ইলেকট্রন তৈরি করতে পারবে? পারবে না, কারণ তার মধ্যে 2d নেই। 2d আছে, 2d মানে কি? মানে দ্বিতীয় স্তরে ইলেকট্রন সম্প্রসারণের জন্য তো জায়গা দরকার আরেকটু। এখন তার অবস্থা এরকম যে অরবিটাল 3টে এখানে, ঠিক আছে, এখান থেকে আরেকটা অরবিটাল এখানে যাওয়া সম্ভব না। কিন্তু অন্যদিকে ফসফরাসের যদি ইলেকট্রনেশন করি কার্বন, তাহলে ফসফরাসের ইলেকট্রনেশন যদি করি আমরা, কি হচ্ছে বল? তাড়াতাড়ি বল। এই ফসফরাসের যদি ইলেকট্রনেশন করি তাহলে কয়টা যুগ্ম হইতে পারে? বল কয়টা হতে পারে? এই ফসফরাসের যদি 3s, এটা s 3s হয়, একটা দুইটা তিনটা চারটা হয়ে যায়, আরেকটা হতে পারে, কারণ তৃতীয় শক্তি স্তরে কি আছে বল? xy আছে। তার মানে কি এই s থেকে ইলেকট্রনটা সম্প্রসারিত হওয়ার জন্য তার জায়গা দরকার। তাহলে কয়টা যুগ্ম ইলেকট্রন বল? এই কারণে NCl5 তৈরি না হলেও কি তৈরি হয় বল? PCl বল। NCl5 তৈরি না হলেও কি তৈরি হয়? NCl5 তৈরি না হলেও PCl5 তৈরি হয়। একটা মাত্র কারণ, ইলেকট্রন বিন্যাস। কি বিন্যাস? তাকে বলো অযুগ্ম ইলেকট্রন থাকলে তার সাথে মিঙ্গেল হবে। কি হবে বলো? এখন মিঙ্গেল কেমন হয় তোমাকে দেখাইতে হবে, আগে ভিডিও দেখাচ্ছি, আসো।
আমি আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি বাসায় না পড়ার জন্য, তোমরা না, কারণ আমি চাই আমার পড়াটা এখানেই ক্লিয়ার হয়ে যাক, বাসায় যাতে টেনশন ফ্রি থাকো, তুমি নিজ থেকে লিখতে পারো, এবিলিটি তৈরি হও। আমি তোমাকে রিডিং পড়া দিতে পারি, কিন্তু আমি চাই যে তোমার বাসায় পড়াটা যাতে একদম এমন ভাবে হোক যাতে তোমার প্রেশারটা কমে, মানসিক যন্ত্রণাটা কমে। দেখো আমি দেখাচ্ছি, আমি ভিডিও দেখাচ্ছি, দেখো দিয়ে দেখো স্যার, স্যার একটু ভিডিও দেখাচ্ছি, একটু একটা আমাকে একটু সময় দাও। এই দেখো আমি তোমাকে দেখাচ্ছি এই মিঙ্গেল কেমন হয়, দেখ এদিকে দেখ, মিঙ্গেলটা কেমন হয় দেখ, এদিকে দেখো, দেখ আমি দেখাচ্ছি, দেখ এদিকে দেখো, এই মিঙ্গেল হয়েছে কিভাবে দেখ, একটু ভালো করে খেয়াল কর। দেখ এই যে এটা এস অরবিটাল, কি অরবিটাল বল, আর এটা পি অরবিটাল, রাইট? এইটার মধ্যে একটা ওভারল্যাপিং হয়েছে, রাইট? এটাকে অধিক্রমণ বলে, কি বলে বল? এই ব্যাপারটার নাম হচ্ছে অধিক্রমণ। এখানে ইলেকট্রন একটা এদিকে থাকলে আরেকটা ঘড়িকাটা বিপরীত দিকে থাকে, রাইট? ফলে তাদের মধ্যে একটা সমযোজী বন্ধন তৈরি হয়। কি তৈরি হয় বল? এই একটা সমযোজী, এটা 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 এগুলো সবগুলো সিগমা বন্ধন, কি বলে? একক বন্ধন হলে কি বন্ধন বলে বল? আর যদি একটা সিগমা আর একটা পাই হয়ে যদি ডাবল বন্ধন হয়, জানা আছে কিনা? ডাবল বন্ধন হলে মাইকে সমস্যা হচ্ছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এ আমি দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যালো 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 হ্যালো, হ্যাঁ রাইট, এটা দাঁড়া, ওই নো টেনশন। তাহলে এবার আমাকে বলো, এখন তো শোনা যাচ্ছে, আচ্ছা তাহলে এবার আমাকে বলো, যদি পরমাণু এই যে এস এবং এই যে এস, এটা হচ্ছে পি, তাদের মধ্যে ইলেকট্রন, এই অরবিটাল গুলো কেন তৈরি হয়? ইলেকট্রনের ঘূর্ণনের কারণে তৈরি হয়। তো ঘূর্ণে দেখ, এদিকে দেখা, আমার আমার এই আমি এমনি রাখি, দাঁড়া, এই দেখ এই ইলেকট্রনটা, এই ইলেকট্রন এরকম এরকম করে একটার ভিতরে একটা ঢুকবে, মানে এই কুয়াশাগুলো একটার মধ্যে একটা ঢুকে যাবে, রাইট? এই ঢুকলে তখন তাদের মধ্যে কি তৈরি হবে বল? বন্ধন তৈরি হবে। সমযোজী বন্ধন গঠিত হইতে হলে মিনিমাম কয়টা ইলেকট্রন লাগে? দুইটা, মিনিমাম দুইটা ইলেকট্রন ছাড়া সমযোজী বন্ধন হবে একটা সমযোজী, তাহলে দুইটা ইলেকট্রন দুইজনে শেয়ারও করতে পারে, অথবা একজনে দুইটা শেয়ার করতে পারে, কোন জনের নাও শেয়ার করে, তাহলে একটা সমযোজী আর একটা সন্নিবেশ বলে। আর এটা কি বলে বল? সন্নিবেশ হচ্ছে একজনই দুইটা ইলেকট্রন দাতা হিসেবে কাজ করবে। আমি কি বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা এবার তাহলে প্রশ্ন পরীক্ষায় কিভাবে আসবে দেখো, এদিকে দেখো, সবাই প্রশ্ন পরীক্ষায় কিভাবে আসবে সেটা তোমরা একটু লিখবে। দাঁড়াও, এখন লিখার পালা, বুঝতে হয়েছে কিনা বলো? এবার আমরা লিখার পালা, লিখাবো। আসো, আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি তোদেরকে ভালোভাবে জিনিসগুলো বোঝানোর জন্য। দেখ প্রথমে একটু খেয়াল কর, এই পরীক্ষা কেমনে আসবে একটু খেয়াল কর। দেখ এই পরীক্ষা লেখ, এই সবাই লেখ, কতিপয় বিপ্লবমূলক বৈশিষ্ট্য লিখছিস, সবাই লেখ কতিপয় বিপ্লবমূলক বৈশিষ্ট্য লেখ, এগুলো দিব কেমনে হবে সেটা দেখাচ্ছি, সবাই লিখ, তাহলে লেখ কতিপয় বিপ্লবমূলক বৈশিষ্ট্য, সবাই লেখ, দ্রুত লেখ। আর এই ক্লাসের পরে ক্লাসে শেষ হবে ইনশাআল্লাহ। দেখ সবাই লেখ, লেখ এগুলো NCl5 গঠিত হয় না, কিন্তু কি তৈরি হয় বল? PCl5 গঠিত হয়। লেখ NCl5 গঠিত হয় না, কিন্তু PCl5 গঠিত হয়। লেখ দ্রুত লেখ, NCl5 গঠিত হয় না, কিন্তু PCl5 গঠিত হয়। NCl5 গঠিত হয় না, কিন্তু PCl5 গঠিত হয়। উদ্দীপকটা লিখতে হবে তো। এই প্রশ্নের উদ্দীপক কেমনে আসে পরীক্ষা? দেখ এদিকে দেখা, হিলিয়াম তো এটা কত নাম্বার গ্রুপের মৌল বল? 18 নাম্বার। কত নাম্বার বল? 18 এর পাশে কি থাকে বল? 17 নাম্বার গ্রুপ। কত নাম্বার বল? এই সবাই একটু এদিকে তাকা প্লিজ, এই দিকে তাকা সবাই প্লিজ, এই পিছনে সবাই দিকে তাকা। এটা কত নাম্বার? 18 নাম্বার। কত নাম্বার গ্রুপ? 18 নাম্বার গ্রুপ। এটা কত নাম্বার? 17। প্রথমটা হচ্ছে ফ্লোরিন, তারপরে কি বল? তাহলে এক্স এর নাম দিছে দে নাই, তোকে বুঝতে হবে যে এটা ক্লোরিন। তারপর দেখ 17 এর সাথে 16, 16 এর সাথে কত বল? 15 নাম্বার গ্রুপ। তো 15 নাম্বার কিউ, কিউ মানে কি বল? নাইট্রোজেন। আর জেড মানে কি বল? এইভাবে পরীক্ষায় তোকে সাংকেতিক ভাবে পরীক্ষা আসবে, বুঝতে পারছেন? ডাইরেক্ট প্রশ্ন কখনো দেবে না, তোকে বলছে অমুক সমুক অমুক তৈরি হলে সমুক তৈরি হয় না কেন, এই অমুক আর সমুক তোকে চিনতে হবে। মানে এটা প্রশ্ন, এটা উদ্দীপক, মানে কেমনে উদ্দীপক আসে পরীক্ষায়, বুঝছ মনে হয়? বুঝতেছিস? ওকে, তাহলে সবাই উদ্দীপক সহ লিখবি, এর উদ্দীপক সহ লিখবি। উদ্দীপক এটা অর, অর মানে এই প্রশ্নের উদ্দীপক, এই প্রশ্নের উদ্দীপক অর, এই প্রশ্নের উদ্দীপকটা কেমনে আসে সবাই লিখ, দ্রুত লিখ, কথা বলিস না। চিত্রটা সুন্দর করে, উদ্দীপকটা মানে কেমনে আসে সেটা দেখা দিলাম। একটু একটু হ্যাঁ অবশ্যই লিখবা। কি এই প্রশ্ন এটা একই পরীক্ষা, তো এটা আসবে না। পরীক্ষা কোনটা আসবে? এটা আসবে, এটা এটা পরীক্ষা, এটা আসবে, এটা এটা
নিচেরটা আসবে, বুঝো না মনে হয়? আর পরীক্ষা এটা ডিরেক্ট দেবে না, পরীক্ষা এরকম করে দেবে, এইখানে তোমাকে সাংকেতিক ভাষায় দেবে। দেখাবো, এই তোমাকে বোর্ডে আসছে এরকম দেখাবো, বুঝবা তো? বুঝছো তো বিষয়টা? দেখানোর দরকার নাই, আমি বুঝতে পারতেছি, তোমরা পারবা। ওকে ফাইন। লিখছো সেটা? আচ্ছা এবার হচ্ছে দেখ এদিকে আনসার, আনসারের মধ্যে দেখ এই শুনে দিকে দেখা, এই প্রথমে কার ইলেকট্রোমিনাস করছি বল? হ্যাঁ নাইট্রোজেন, এটা প্রথমে নাইট্রোজেনের লেখ, ইলেকট্রোমিনাস লেখ, ইলেকট্রন বিন্যাস হতে লেখ, ইলেকট্রন বিন্যাস হতে, সবাই লেখ ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস হতে, এই যে হতে দিয়ে এরকম করে দিবি, দেখ এই হতে ইলেকট্রোমিনাস হতে বা ইলেকট্রোমিনাস কর, সবাই ইলেকট্রোমিনাসটা কর। একদম নিচেরটা লিখিস না, একদম নিচেরটা লিখিস না, এই নিচে ইলেকট্রোমিনাসটা লিখিস না, এটা লিখিস না, এটা আমি মুছে দিচ্ছি, এটা পরে লিখবো, আমি এটা আপাতত মুছতেছি, দাঁড়া আমি মুছতেছি, এটা মুছতেছি বলবো, কেন মুছতেছি বলবো, এটা এই তিনটা লেখ, সবাই লেখ, সবাই লিখে এই তিনটা লিখো, ইলেকট্রোমিনাসটা লিখো। ক্লোরিনে অযুগ্ম ইলেকট্রন একটা আছে, তাহলে ক্লোরিনের যোজনী কত হবে? কত হবে বলো? 1। নাইট্রোজেন অযুগ্ম ইলেকট্রন 3টা, তাহলে নাইট্রোজেনের যোজনী কত হবে? 3। দ্যাটস ইট, এটা লিখবা, সবাই লিখো, ভালো করে লিখবা, আর কোনো টেনশন নাই। কথা বলিস না, কিসে কিসে তোর জন্য কি হাসি দিতে পারবে না? কে দিছে হাসি, কে দিছে? হ্যাঁ আচ্ছা এগুলো কিন্তু রেকর্ড হচ্ছে, এই ক্লাস রেকর্ড হচ্ছে, মাথা রাখিস। ওকে ডান, এবার এই স্যার এই ইলেকট্রোমিনাস চিহ্ন লিখছিস? স্যার এই ইলেকট্রোমিনাস চিহ্ন লিখছিস কিনা বল, বল দ্রুত বল, লিখে হয়েছে কিনা? আচ্ছা ভাই এই দাঁড়া বলি, তোরা লিখবি যে দাঁড়া এখন লিখিস না, তোকে কেমনে লিখবি শিখিয়ে দিচ্ছি। দেখ তোরা লিখবি যে ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে নাইট্রোজেনের সর্বশেষ স্তরে অযুগ্ম ইলেকট্রন কয়টা? 3টা, ফলে এটি 3টি ক্লোরিনের সাথে যুক্ত হয়ে 3টি সমযোজী বন্ধন তৈরি করে, ফলে NCl3 গঠিত হয়। কিন্তু নাইট্রোজেনের দ্বিতীয় শক্তির স্তর থেকে মানে টুয়াইস এস থেকে ইলেকট্রন ধাপান্তরিত হয়ে 2d তে যেতে, কারণ 2d 9। অন্যদিকে ফসফরাসের 3d থাকার কারণে, কি থাকার কারণে? ইলেকট্রন অযুগ্ম হতে পারে, তার মানে s অরবিটাল থেকে ইলেকট্রন অযুগ্ম হয়ে 3d xy তে যেতে, ফলে সে কয়টা তৈরি করতে পারে? 5টা। এই কারণে 5টা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে PCl5 গঠিত হতে পারে। তাহলে মূল কাহিনী কি বল? 3d অরবিটাল থাকা, তার মানে নাইট্রোজেনের 3d অরবিটাল নাই, আর ফসফরাসের 3d অরবিটাল আছে। এই কারণে সে কি হতে পারতেছে বল? অযুগ্ম হতে পারতেছে। অযুগ্ম হলে সে কয়টা গ্রহণ করবে বল? কয়টা? 5টা। তোরা কি বুঝতে পারছিস? আমি চাই তোদেরকে যেভাবে লিখে দেবো এরকম করে না লিখি, আমি চাই তোর নিজের মতো করে লিখ, কিন্তু কথাটা যাতে কি হয় বল? সঠিক হয়। সঠিক আর আন্দাজে লিখলে হবে? কথাগুলো গুছানো হইতে হবে। কি হইতে হবে বল? গুছানো হইতে হবে। NCl3 তৈরি হয় কারণ অযুগ্ম কয়টা আছে? হ্যাঁ আচ্ছা তোমাদের এখানে 1200-র উপরে কেউ আছো যারা বই পাও নাই? 1200 বা তার উপরে বই পাও নাই এরকম কেউ আছো? 1200 নাম্বার পাইছো কিন্তু SSC তে 1200 মার্কস। আচ্ছা মহসিন কলেজ বা চিটাং কলেজ এরকম কে আছিস যারা 1200? তোরা বই পাইছিস? বই না পাইলে অফিসে যোগাযোগ করিস। মহসিন কলেজে তো মনে হয় 1200 পর্যন্ত আসছে, 1204 পর্যন্ত। হ্যাঁ 1200। হ্যাঁ আচ্ছা যাই হোক 1200 দাদা একটা গিফট দেওয়ার জন্য দেখছি, ছোট ওই যে বই প্রকাশনী থেকে বই দিচ্ছি, দুইটা দেওয়ার জন্য দেখছি। অনেকে আসছে তো, এমনি অনেকে আসছে। স্যার 1300 পাইলে হবে।
স্যার স্যার লিখছো, এটা লিখছো কিনা? এবার লিখবে তোমরা, দেখো এই কথা না, এবার লিখবে তোমরা, দেখো এবার তুমি এবার লিখবা নাইট্রোজেন ও ফসফরাস, দেখো এই যে এটা লিখবা, দেখো নাইট্রোজেন ও ফসফরাসের উভয়ের যৌগিক স্তরে কয়টি করে ইলেকট্রন আছে? 3টি বিজোড় ইলেকট্রন আছে, তাই উভয়ের যোজনী কত? 3টি ক্লোরিনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে বলো? NCl3 এবং PCl3 তৈরি করে। কিন্তু উত্তেজিত অবস্থায় ফসফরাসের থ্রাইস আছে, মানে তৃতীয় স্তর হতে একটা ইলেকট্রন কোথায় যায় বলো? 3D তে যেতে পারে। 3DXY লিখিস, এখানে XY লিখিস, তাহলে ফসফরাস, এবার লিখবি ফসফরাসের ইলেকট্রনটা লিখবি, বুঝতে পারছিস? 3DXY দে, সমস্যা নাই, 3DXY দে, ওরে বাবা যাচ্ছে জনা। আচ্ছা এটাতে 3DXY যে XY দে, 3DXY, আর এখানে XY দিবি, যে XY। আর D তে কয়টা থাকে বল? 5টা, DXY, DYZ, DZX, DX² - Y² DZ²। লাইক এই অবস্থা, এই কথাগুলো এখন তোকে যে কথাগুলো বলছিস সেটারই লিখা হচ্ছে, এটা মানে যে কথাগুলো তোমাকে বলা হয়েছে সেই কথাগুলো লিখা হচ্ছে এখানে। দেখো এখন পড়ে দেখো, তুমি নিজে পারবা, দেখো নিজে পারবা, দেখো বুঝতেছো কিনা, দেখো বুঝতেছো কিনা বলো। এই তুই বুঝছিস? এই দাও, লিখে ফেল, বুঝতে লিখে ফেল, বুঝতে লিখে ফেল, ভালো করে লিখবে, আদা লিখিস না। সবাই লিখো, লিখে কথা বলো। আমার মনে হয় না বাসায় গিয়ে পড়তে হবে এগুলো, ইনশাল্লাহ, মানে অত বেশি প্রেশার নিতে হবে না, মানে তোমরা যদি বুঝে থাকো আর কি, যদি না বুঝে তো সমস্যা, না বুঝলে আমাকে বলিও। এই এগুলো পাঠাই দিত পিছনে, আমি ওগুলো নিস নি কেন? এই পিছনে, এই পিছনে এটা পাঠাই দিত। সবগুলো ওই হামিমকে দে, হামিম স্যার এটা তো একটা নমুনা, তুমি চাইলে আরো স্মার্টলি লিখতে পারো, বুঝতে পারি নাই, মানে আরো বড় করে লিখতে পারো, স্মার্টলি লিখতে পারো। এটা লিখবে, ইলেকট্রনিক্সে লিখবে, লিখবে তো, এটা লিখবে, এটা লিখবে। হ্যাঁ মূলত হচ্ছে নাইট্রোজেনের 2D9 কিন্তু ফসফরাসের 3D আছে। এই নাইট্রোজেনের ডি অরবিটাল নাই আর ফসফরাসের ডি অরবিটাল আছে, এটা হচ্ছে মূল কারণ, আর অন্য কোনো কারণ নাই। স্যার তোমাদেরকে এই কথাটা বলা হয়েছে ধাতুর অক্সাইড ক্ষারকীয়, অধাতুর অক্সাইড অম্লীয়, মনে থাকে যাতে। ধাতুর অক্সাইড কি বলো? ক্ষারকীয়, আর অধাতুর অক্সাইড অম্লীয়। মনে রাখবা, এই কথাগুলো মনে রাখবা, কথাগুলো মনে রাখলে হবে। সবাই লিখছো? N2 কই পাইছিস তুই? N2 কই পাইছিস? N2 হবে না, N হবে, N 2 কাটে দিলে তো হইতো। আচ্ছা দেখো, লিখ, সমস্যা নেই। স্যার লিখে হয়েছে বলো।
স্যার সেটা এই যে দেখো, এই যে দেখো, এই যে স্যার স্যার স্যার, কিন্তু এটা আজকে বুঝাবো না। কেন বলতো? কারণ এই কঠিন টপিকগুলো সবার লাস্টে বুঝালে মাথা নষ্ট হয়। মানে আমি চাই না না, কঠিন টপিক সবার লাস্টে বুঝালে তুই তার কাছে একটা ইয়া থাকবে, হতাশা থাকবে। এটাকে আজকে বুঝাবো, আমি আগামীকাল শুরুতে বুঝাতে যাচ্ছি এটা, মানে তোর মাথার ভিতরে ধরবে ভালো, বুঝছ নাই? এন্ড টু, কারণ এখানে নির্বন্ধনের ব্যাপার আছে, বুঝছিস কিনা? মানে একটু সময় সময় নিতে হবে। এখন সময় যদি না, তোরা 6টা বাজে ক্যাঁ ক্যাঁ করবি, 6টার আগে ক্যাঁ ক্যাঁ করস। এই কারণে আমি এটা ধরবো না, এটা ধরবো আগামী ক্লাসে ধরবো। কিন্তু পড়াইছি, সকালে বেশকে পড়াইছি, কারণ সকালে বেশকে একটু সময় বেশি নেওয়া যায়, এই কারণে তো পড়াইতে পারছি। সমস্যা নেই, আমি এমন ভাবে গুছাই দেবো যাতে করে তোদের জন্য উপযুক্ত হয়। দেখছি না না, তোদেরকে আগামী ক্লাসে শুরুতে পড়াই দেবো। এখন আরেকটা, ওদেরকে যেটা পড়ানি এটা তোদেরকে পড়াই দেবো, বুঝছ নাই? মানে ব্যালেন্সিং করবো আর কি। আগামী ক্লাসে আবার এটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে আর কি। আচ্ছা এবার আসো, করো দ্রুত লিখো। বুঝছো না? এবার বুঝছো না? বুঝে দেবো এগুলো। স্যার স্যার এটা মাথায় ঢুকছে? তোরা এত স্লো। আচ্ছা আচ্ছা, সরি। জি স্যার, অধিক্রমণ এই মাত্র ওভারল্যাপিংটা বুঝেছি না? আমি বলি এই ইলেকট্রন, এই যে সিঙ্গেল, তো এই সিঙ্গেল এবং সিঙ্গেল একে অপরের সাথে কলিজার ভিতরে বাঁধি রাখে, এইটা হচ্ছে অধিক্রমণ বলে। মানে একটার উপর একটা, বুঝছ না? এই দেখ, আমার ডাইনাস বামাদের সাথে এই যে অধিক্রমণ, বুঝছো? মানে এই যে এই একটা গড়ি কাটার দিকে একটা গড়ি কাটার এই যে বন্ধন তৈরি হয়ে গেছে। এই যে গড়ি কাটার দিকে গড়ি কাটার হুন্ডি নীতি পড়াইছি না? এ কার নীতি পড়াইছি বলো? হুন্ডি নীতিতে দেখো নাই, প্রথম অযুগ্ম থাকে, তারপরে কি থাকে? যুগ্ম মানে কাপেল। বুঝছ না? এখনো বুঝছ নাই? ওকে না, অধিক্রমণ বুঝবি না বিধায় আমি প্রথমে কিন্তু অধিক্রমণটা বুঝেছি, এই অধিক্রমণের ব্যাপারটা বুঝেছি না? ইলেকট্রন অরবিটাল এই যে ভিডিও দিয়ে বুঝেছি না? এই অধিক্রমণের ব্যাপারটা বুঝেছি কিনা বল? মানে একটা সাথে একটা ওভারল্যাপিং করে কি তৈরি হয় বল? তৈরি হয়। আচ্ছা সবাই একটু লিখ, এসা চিহ্ন দিয়ে লিখ। নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে নিষ্ক্রিয় আল্লাহু আকবার, কেমনে তাড়াতাড়ি পড়া যায়। ওকে ডান। বিকুল, বিকুল নিষ্ক্রিয় গ্যাসের পরে আল্লাহ, সরি লিখে হয়েছে কিনা বল? আচ্ছা কার হয় নাই বললাম অনেক। এই কথা বলিস না, দাঁড়া, ওয়েট, ইটস মাই টার্ন। মুরব্বি, বসো বসো, নতুন নতুন। স্যার এখন লিখ হয়েছে? আচ্ছা এবার লেখ, নিষ্ক্রিয় গ্যাসের পর, লেখ নিষ্ক্রিয় গ্যাসের পর অন্যতম নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় গ্যাসের পর, লেখ নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হলো নাইট্রোজেন। নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হলো নাইট্রোজেন, সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হলো নাইট্রোজেন। নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হলো নাইট্রোজেন, নাইট্রোজেন N2, N2, নাইট্রোজেন দিয়ে N2 দিয়ে, N2, হ্যাঁ। এই মৌলটা কয় বন্ধনে আবদ্ধ? তাহলে এবার দেখ উদ্দীপক কেমনে হবে। তোকে বলবো যে X একটি যৌগ যেটি অন্যতম নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাসের পর নিষ্ক্রিয় মৌল, তো সুমুখের সাথে তমুকের ক্লোরাইড বিক্রিয়া করে, ক্লোরাইড একটা থাকবে, অথবা হ্যালাইডে 5টা যোজনী তৈরি করতে পারে না, কিন্তু ফসফরাসের সাথে পারে। পরীক্ষায় উদ্দীপক এইভাবেও আসতে পারে। তার মানে নাইট্রোজেনটা নাইট্রোজেন সরাসরি না দিয়ে কি বলবে বল? নিষ্ক্রিয় মৌল। তোকে বুঝে নিতে হবে নিষ্ক্রিয় গ্যাসের পর নিষ্ক্রিয় মৌলের নাম কি বল? নাইট্রোজেন। এখন দেখ এটার প্রশ্নে নাইট্রোজেনকে নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় কেন, প্রশ্ন হচ্ছে এটা।
এটা এসা চিহ্ন দিয়েছে তো, তথ্যটা এসা চিহ্ন দিয়েছে তো, তথ্য, এটা তথ্য। এবার প্রশ্ন হচ্ছে নাইট্রোজেনকে নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় কেন? লেখ, নাইট্রোজেনকে নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় কেন? প্রশ্ন, নাইট্রোজেনকে নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় কেন? বল, নাইট্রোজেনকে নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় কেন? আচ্ছা এবার আয় তথ্য, এবার আনসার। প্রথমে আনসারটা শুরু করবি কি দিয়ে? নিষ্ক্রিয় গ্যাসের পর অন্যতম নিষ্ক্রিয় মূল হলো নাইট্রোজেন। লেখ তথ্যর আনসার লেখ। নিষ্ক্রিয় গ্যাসের পর অন্যতম নিষ্ক্রিয় মূল হলো নাইট্রোজেন। লেখ, নিষ্ক্রিয় গ্যাসের পর অন্যতম নিষ্ক্রিয় মূল হলো নাইট্রোজেন। নিষ্ক্রিয় গ্যাসের পর অন্যতম নিষ্ক্রিয় মূল কি বল? নাইট্রোজেন। লেখা হয়েছে তো? এর বন্ধন লিখবি, এর বন্ধন, এই যে বন্ধন, এই যে N ট্রিপল বন্ড N। লেখ, এই ত্রিবন্ধন ভাঙতে, লেখ, এই ত্রিবন্ধন ভাঙতে বিয়োজন শক্তি হচ্ছে 945 কিলোজুল পার মোল। ভাঙতে বিয়োজন শক্তি, বিয়োজন শক্তি 945 কিলোজুল পার মোল। বিয়োজন শক্তি এত লাগে, প্রয়োজন হয়। ফলে এই ত্রিবন্ধন অত্যন্ত দৃঢ় হয়। ফলে এই ত্রিবন্ধন অত্যন্ত দৃঢ় হয়। অত্যন্ত কি হয় বল? দৃঢ় হয়। এবং এটাকে ভাঙতে প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপের প্রয়োজন হয়। এটাকে ভাঙতে কত ডিগ্রি বল? প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপের প্রয়োজন হয়। একে ভাঙতে প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপের দৃঢ় হয়। হ্যাঁ, এবং একে ভাঙতে কত ডিগ্রি বল? 3000 ডিগ্রি সেলসিয়াস তাপের কি হয় বল? প্রয়োজন হয়। একটা সিগমা, দুইটা কি আছে বল? পাই বন্ধন আছে। কয়টা ত্রিবন্ধন বল? কয়টা বন্ধন? তিনটা বন্ধন। একটা সিগমা কয়টা পাই? দুইটা পাই। তাহলে এই কথাটা তো অ্যাড করতে পারবি কোথাও এখানে, মানে এর মধ্যে প্রথমে লিখবি ত্রিবন্ধন লিখছি না, একটি সিগমা এবং কয়টি বল? দুটি পাই বন্ধন। এই কথাটা লিখে তারপর তোরা অ্যাড করে দিবি আর কি, যে কোনো একটা জায়গায়। একটা সিগমা, দুইটা কি বল? পাই। এরপরে তোদের লাস্টের কথা, তাই নাইট্রোজেনকে নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। তাই নাইট্রোজেনকে নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। এখন কি বুঝছস? তাই নাইট্রোজেনকে নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহার করা। এখন কি বুঝছিস কিনা বল? বুঝছিস কিনা বল? বুঝছিস কিনা? তাই নাইট্রোজেনকে এটা ভাঙতে কত ডিগ্রি সেলসিয়াস তাপের প্রয়োজন হয়, এবং এই বন্ধন অত্যন্ত কি হয় বল? দৃঢ় হয়। বলছি কিনা? তাহলে এটাতে একটা সিগমা আছে, দুইটা কি আছে? পাই আছে। তাহলে বন্ধন দৈর্ঘ্য আমি লিখি না, এত মুখস্থ করে লাভ নাই, কারণ এত বন্ধন দৈর্ঘ্য লিখালাম না। আচ্ছা, তাহলে তোর শুধু মনে রাখতে হবে শক্তিটা আর তাপমাত্রাটা মাথায় রাখবি, আর বলবি যে তারা একে অপরের সাথে কি বন্ধন আবদ্ধ? ত্রিবল বন্ধন আবদ্ধ। পারবি কিনা বল? তাহলে আজকে এতটুকু পর্যন্ত, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ বাকিগুলো পড়াবো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। এটা একটু বন্ধ করো, দাঁড়াও।